ধর্মের ভিত্তিতে কখনোই কোনো রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম কোন পদ্ধতিতে ঢুকেছিল, কোন কারণে ঢুকেছিল? রাজনৈতিক নেতারা যখন একজন এমপি পদপ্রার্থী আপনারা নির্বাচন করেন, আমরা তাকে ভোট দিয়ে সংসদে পাঠাই আমাদের প্রতিনিধি হিসেবে। 47-এ দেশ ভাগ হয় কিন্তু ধর্মের ভিত্তিতে। আপনি দেখেন, রাজনৈতিক নেতারা যখন একজন এমপি পদপ্রার্থী আপনারা নির্বাচন করেন, আমরা তাকে ভোট দিয়ে সংসদে পাঠাই আমাদের প্রতিনিধি হিসেবে। আপনি গিয়ে কথা বলবেন, অর্থাৎ আমি জনগণ হিসেবে আমার দায়িত্বটা পালন করি, আমি ভোট দেই, ভোট দিয়ে একটা রাজনৈতিক সরকারকে দায়িত্ব দেই আগামী 5 বছর তুমি আমার জন্য কথা বলবে, আমার দেশের উন্নয়নের জন্য কাজ করবে, আমার দেশের সুশাসনের জন্য কাজ করবে। যখন ওই রাজনৈতিক দলগুলো আমার ভোটে নির্বাচিত হয়ে আমার জন্য কাজ করছে না, তখনই দায়টা ঠিক চলে আসছে ওই রাজনৈতিক দলগুলোর ওপরে। আপনি যদি দেখেন, আমাকে আবারও ঠিক পেছনে যেতে হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধুমাত্র মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো একটি ধর্মের জনগণ কি যুদ্ধ করেছিল? না। আমাদের রাষ্ট্রীয় কাঠামো, আমরা যখন কিনা আমাদের 47-এ দেশ ভাগ হয় কিন্তু ধর্মের ভিত্তিতে, হিন্দুস্তান এবং পাকিস্তান। এই যে ধর্মের ভিত্তিতে আমাদের দেশের যে বিভাজন, সেই ইয়া থেকে আমাদের কি বলে এটাকে, স্বপ্ন ভঙ্গ হতে কিন্তু বেশি সময় লাগেনি। আমরা 47-এর পরে পাকিস্তানে এসে কি খুব ভালো ছিলাম কিনা? তখন কি আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী, তখন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মুসলিমদের যে বৈষম্য, সেই বৈষম্যটা কতটুকু জটিল হওয়ার কারণে আমাদেরকে স্বাধীনতা চাইতে হয়েছিল। আপনি দেখেন, ধর্মের ভিত্তিতে কখনোই কোনো রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। আমার রাষ্ট্রের ব্যবস্থা চলতে হবে বৈষম্যহীনভাবে। আপনি কিন্তু সর্বশেষ যে আন্দোলন দেখবেন, সে আন্দোলনের মূল যে ন্যারেটিভ দেখবেন, সেখানে কিন্তু ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ আপনি ধর্মের কারণে বা আপনি বর্ণের কারণে, আপনি জাতি গোষ্ঠীর কারণে কোনো বিভেদ টানতে পারবেন না। আপনি যদি আজকে রাষ্ট্র ধর্ম নিয়ে কথা বলেন, আপনাকে যেতে হবে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম কোন পদ্ধতিতে ঢুকেছিল, কোন কারণে ঢুকেছিল। 71-এর আমাদের যে গণপরিষদের মাধ্যমে যে আমরা সংবিধান পেয়েছিলাম, সেই সংবিধানের 4টি মূলনীতি ছিল। আপনি দেখেন যে আমাদের সংবিধানের মূলনীতি ছিল কয়টা? 1 হচ্ছে গণতন্ত্র, 2 জাতীয়তাবাদ, 3 সমাজতন্ত্র এবং 4 হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই যে যখন আমাদের সংবিধান ছিল, যে এই সংবিধানের আলোকে একটি রাষ্ট্র পরিচালিত হবে, সেই সংবিধানের কাটছাঁট করে 75 পরবর্তীতে যখন বিএনপি গভর্নমেন্ট আসলো, প্রথমে স্বৈর শাসনের মাধ্যমে জিয়াউর রহমান দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এরপরে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং তিনি বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করে তিনি রাজনৈতিক সরকার গঠন করেন। তিনি নিজেও সাহস করেননি সেই রাজনৈতিক দল হিসেবে বা সরকার হিসেবে আপনার সংবিধানকে কাটছাঁট করার কোনো সাহস করেননি। কিন্তু এর পরবর্তীতে আপনি যখন দেখবেন, জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এরশাদ যখন ক্ষমতা দখল করে, এই যে স্বৈর শাসক যারা থাকে, আপনাকে আরেকটা উদাহরণ দেই। আওয়ামী লীগ সরকারের একটি প্রচার ছিল যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তারা জনগণকে দেখাচ্ছিল, দেখেন আমরা কিন্তু উন্নয়ন করছি, বাংলাদেশের রাষ্ট্রে পদ্মা সেতু করে দিচ্ছি, মেট্রো রেল করে দিচ্ছি, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করে দিচ্ছি, আমি রাষ্ট্রের উন্নয়ন করছি, তাই আমি রাষ্ট্র আজকে থাকার দাবি করছি। এরশাদ তখন এসে, সে যখন স্বৈর শাসক হিসেবে প্রবেশ করে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সরকারে, প্রত্যেকটা সরকারের তখন দায় থাকে যে আমাকে জনপ্রিয় হতে হবে। সেই জনপ্রিয় রাষ্ট্র শাসক হতে গিয়ে তিনি প্রথম বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলামকে ঢোকায়। আপনি দেখেন, রাষ্ট্র ধর্ম ইসলামকে আপনি যখন প্রায়োরিটাইজ করবেন, স্বভাবতই বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম, এটি অস্বীকার করার কোনো কিছু নেই। আপনি ভারতে দেখবেন বেশিরভাগ হিন্দু, আপনি চীনে যদি দেখেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সংখ্যালঘু রয়েছে। চীনে রয়েছে উইঘুর মুসলিম, তারা নির্যাতিত হচ্ছে।
আপনি যখন ভারতে দেখবেন সেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এবং বাংলাদেশে যেই সরকারই আসুক না কেন হয়তো তাদের ভোট ব্যাংকের প্রধান নজর থাকে হিন্দুদের দিকে, অথবা হিন্দুদের উপর নির্যাতন করে তারা দেখাতে চায় দেখো আমরা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে কাজ করছি। আওয়ামী লীগ সরকার যেটা করে যে হিন্দু বৌদ্ধ তাদেরকে নিয়ে একটা সহানুভূতি দেখানোর মাধ্যমে তাদের ভোট ব্যাংক বানানোর চেষ্টা করে, আর তারা চেষ্টা করে আরেকটা যে জামায়াত হচ্ছে হিন্দু বিরোধী, বৌদ্ধ বিরোধী, রাষ্ট্রবিরোধী, এই ধরনের একটা নীতি দেখিয়ে তারা হচ্ছে তাদেরকে জনপ্রিয় করার চেষ্টা করে। অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রনায়কই তাকে জনপ্রিয় দেখানোর চেষ্টা করতে গিয়ে বাংলাদেশের সংবিধান যেটি ছিল সেই সংবিধানকে বর্তমানে এতটাই ম্যাসাকার করেছে যেখানে আর কোনো সরকার চায় না ওই সংবিধানকে সেই 71-এর বা 75-এর সংবিধানে ফেরত গিয়ে সেই আগের অবস্থানে ফিরে যেতে। অর্থাৎ রাষ্ট্র ধর্ম একটি জটিল প্রক্রিয়া, এবং যেই জটিল প্রক্রিয়া একটি কূট চালের মাধ্যমে এসেছিল যেটি কখনোই সমর্থনযোগ্য নয়। এবং বাংলাদেশে মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা কিন্তু শুরুটা করিনি, আমাদের কিন্তু শুরুটা ছিল কিন্তু আপনি বলেছিলাম যে 4টি নীতির মধ্যে একটি ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ আমি যখন রাষ্ট্র ধর্মটা ঢুকাই, এই যে আমার ভায়োলেশন, এই ক্লিয়ার ভায়োলেশনের মাধ্যমে মূলত আমি আমার সংবিধানকে ওই যে জায়গাটি থেকে নষ্ট করে ফেলছি। সেই জন্য আমি বলবো যে আমি কখনো সমর্থন করি না কোনো একটি ধর্মকে সমর্থন জানানো। ডক্টর ইউনূস সাহেবের কথায় ছিলাম, তিনি কিন্তু বলেছেন যে আমাদেরকে এই যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি বাঙালি, আমি সাঁওতাল, আমি চাকমা, এই যে বিভাজন, এই বিভাজন থেকে বের হয়ে এসে আমাদেরকে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, আমি বাংলাদেশি। আমরা যতদিন পর্যন্ত এই বিভাজন থেকে বের হতে না পারবো, আমাদের এই যে ধর্মের ভিত্তিতে যেই দাঙ্গা মাঝে মধ্যে ঘটানোর চেষ্টা করা হয়, কখনো হেফাজত ইসলামের উপরে আক্রমণ চালানো হয়, কখনো কুমিল্লার মতো জায়গায় প্রতিমা ভাঙচুর করা হয়, কখনো রামুর মতো বৌদ্ধবিহারে আগুন দেওয়া হয়, এই যে ঘটনাগুলো, আবার কখনো পাহাড়িদেরকে উচ্ছেদ করা হয়। হ্যাঁ, আমি তাদেরকে পাহাড়ি বলবো না, তারা আমাদের বাংলাদেশের নাগরিক, এবং তারা হচ্ছে পাহাড়ের যারা বসবাস করেন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে, প্রত্যেকের অধিকার রয়েছে তার ভূমিকে সে আঁকড়ে ধরার, তার অবস্থানকে সে ক্লিয়ার করার। সুতরাং এই যে এই ব্যবস্থাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যতদিন আমরা বের হতে না পারবো, আমাদের এই যে বিভিন্ন রেষারেষি, সেই রেষারেষি চলতে থাকবে, এবং দেশটা আলটিমেটলি পজিটিভ বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না।